আমি সহ হয়তো মরতাম, ওকে আমি মরতে দিতাম না, ওকে হয়তো বাঁচাতে পারতাম। এটা আমি আমার জীবনের আক্ষেপ। এই জন্যই সামিরা আমার উপর বিরক্ত, ডন আমার উপর বিরক্ত, কারণ আমি তদন্তে আছি। আমি প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে, সালমান শাহের মৃত্যুর এত বছর পরও আপনার মনে সবচেয়ে বড় যে প্রশ্নের উত্তরটি আজও মেলেনি বা আপনি আজও যে উত্তরটা পাননি, সেটা কি, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা তো একটা মহান প্রশ্ন, মহা বড় বড় প্রশ্ন। এটা হলো যে আমার ছেলেকে এইভাবে মরতে হলো কেন? সে বিয়ে করেছিল সুখের জন্য, ওই মেয়েটা ঘর ছেড়ে আসছে, আমার ছেলে পছন্দ করে আসছে, সে জোর করে হোক, তারা তো জোর করে বিয়ে দিছিল, কিন্তু আমি আমার ছেলেকে ভালোবাসি বলেই মেয়েটাকেও ভালোবেসে জোগাড় করেছিলাম, গ্রহণ করেছিলাম। জি, কিন্তু এটা আমার পরে গেলেও এটা আমি ভুলবো না, এই প্রশ্ন আমার মন থেকে যাবে না যে ওই মেয়েটা ষড়যন্ত্র করে আমার ছেলেকে মেরে ফেললো কেন। এবং আমি বুঝতে পারছিলাম যে একটা ইয়ে হচ্ছে, আমি মনে করতাম সে ডিভোর্স হয়ে যাবে, বলে দুইজনেই বেঁচে যাবে, দুইজনের জন্য শান্তি যে যার দিকে যাক, কিন্তু তা না করে সে আমার ছেলেকে খুন করলো কেন? আমরা যতদূর বুঝতে পারছি আপনি নিশ্চয়ই সামিরার কথাই বলছেন, সালমান শাহের যিনি স্ত্রী ছিলেন। তো এখন যে নতুন করে এত বছর পরে তদন্ত শুরু হয়েছে, তাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু ফুটেজ আমরা দেখছি যে গণমাধ্যমে আসছে, এবং ডনকেও গ্রেফতার করা হয়েছে। তো তিনি সম্প্রতি মানে সালমান শাহের যিনি ওয়াইফ ছিলেন, তিনি সম্প্রতি হচ্ছে আমাদেরকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। এটা না বলে শুধু সামিরা বলবেন। আচ্ছা আচ্ছা, সামিরা হচ্ছে আমাদেরকে সম্প্রতি গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে যিনি বলেছিলেন যে আপনাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যে আপনি অনেক উদ্ভট কথা বলেন, আপনার মেন্টাল সমস্যা আছে, এবং আপনার মতো মা উনি এর আগে কখনো দেখেনি। আপনাকে নিয়ে তার এত বিরূপ মন্তব্যের আসলে কারণটা কি, বা আপনার প্রতি ক্ষোভটা কেন তার? এটার কারণ একটাই যে সামিরার সাথে আমি আল্লাহর কসম, বিশ্বাস করেন তো, আল্লাহর কসম প্লাস আমার যে ছেলেটা মরে গেছে তার কসম খেয়ে বলছি, ওর সাথে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি হয়নি, আজ পর্যন্ত না। 9 দিন পরে যখন রুম ঘুরতে গেলাম, তখন সামিরার বাপ মা সবাই ছিল ওখানে। সামিরা দৌড়ে এসে আমাদের লিফটে উঠে গেল, তার বাবা বোন ঢুকে গেল, জোর করে নিতে চাইলো, সে গেল না, সে আমাকে জড়াই ধরছিল, আমিও জড়াই ধরছি। আমি তো তখন আমার মুহূর্তে মনে নাই যে সে খুনি বা সে মেরে ফেলছে, আমার মনেই আসে নাই, মনে হয়েছে সে আগেরই সামিরা। আমি এভাবেই উপরে গেছি, উপরে যাওয়ার পরে সে সেপারেট হয়ে গেল, আর আমার পাশেই বসা, কিন্তু কথা বন্ধ করে দিল, আর আজ পর্যন্ত কথা হয় নাই। এবং আমাকে কেন গালি দিচ্ছে এটার কোনো কারণ তো আমি জানি না, আমার সাথে তো কোনো গন্ডগোল হয় নাই। এখন একমাত্র কারণ যে আমি বেঁচে আছি, আমি মামলা চালাচ্ছি, আমি মামলা চালাচ্ছি যেহেতু আমি বাদী। তো আমার স্বামী প্রথম থেকে তো আমার স্বামী বাদী ছিলেন। তো একটা ঘরে তুমি আমার একজন ছেলে, তুমি ঘরের মধ্যে হর্তাকর্তা সবকিছু না, তুমি যা হবে তো তুমিই করবে, তাই না? তোমার বউ তো করবে না, বাবা করবে নাকি? তো এখন মামলাও আমি করলাম, আমি করলাম, সবটাতে আমার নাম। আমি তো তখন একটা সন্তান হারাইছি, আমি তো পাগল মা, আমার কি এসব করার? ওই যে রিজভিকে ধরে আনলাম, আমি কি ড্রামা করতেছি, নাটক করতেছি, আমি এগুলো সাজাইলাম? আমার পক্ষে কি সম্ভব ছিল? কিন্তু ওরা এটা প্ল্যান ওয়েতে মারছে, এবং যখন জানে যে আমি এটাকে দিক লাগাইতে পারবো, আমার ওয়ার্ল্ড অনেক বড়, সবাই আমাকে ভালোবাসে, আর এই কারণেই আমি দোষী। ডন আমাকে গালি দিল, ডন নাকি দেখছে আমার ছেলেকে মারছে, আমার প্রশ্ন ছাড়া আমি উত্তর দিচ্ছি, কিন্তু ডন তো আমার বাড়ি যাই নেই একদিনও। আমার ছেলে মারবে কেমনে? আমার ছেলে তো চোখ তুলে তাকাইতো না কোনোদিন। আমার স্বামী আমার ছেলেকে বলতো মার চেলা, সে এতটা ভালোবাসতো আমাকে। মারা যাওয়ার দিনও 6টা না 7টার সময় সন্ধ্যাবেলা কথা হয়েছে, সে 8:30টায় দাবি শেষ করে আমার বাসায় আসবে। পরে তাদের ঝগড়াঝাটি হতে সালমানের বাবা নিয়ে নামাই দিয়ে আসছেন। তারপরেও আমি সারা রাত ছটফট করছি, আমার ঘুম হয় নাই, বারবারে উঠছি আমি, ওই যে ওখানে আমার ছেলের প্রসব হচ্ছে, যার কারণে আমার অশান্তি হচ্ছে। আমি 1 সেকেন্ডও ওই রাতে ঘুমাই নাই, ভোর 5টায় উঠে গোসল করছি, করে রেডি হয়েছি। সামিরার সাথে ডনের সম্পর্কের বিষয়টা আসলে কতখানি সত্যি, এবং এটাও যে পাশাপাশি জানতে চাই যে সালমান শাহর মতো এমন একজন জনপ্রিয় নায়ককে রেখে ডনের সাথে ওনার সম্পর্কের পেছনে কারণটা কি থাকতে পারে বলে আপনার মনে হয়? আমি সাধারণ একজন মানুষ হিসাবে বলি, এজ এ পার্সন, জি, নট এজ এ মাদার অফ সালমান শাহ, or not as a শাশুড়ি। আমার কারো প্রতি ক্রাশ নাই, আমি জানতাম না। তবে প্রায় সময়ে সব সময়ই সালমান শাহ খুব বিরক্ত থাকতো, এসে বলতো যে ওরা যে সকালে ওর শুটিং এ চলে যায়, 5টা 6টায় 7টায় চলে যায়, এরা ঘুমাই থাকে, ঘরে অনেক বিছনা বালিশ ছিল, আমার ঘর থেকে ল্যাপ তুষক সব নিয়ে গেছে, মুস্তাক সব ঘুমাই থাকতো।
ঘুমায় থাকতো, সে তো শুটিং এ চলে এলো তার কাজের লোকদের নিয়ে। ডনকে তো শেষের দিকে ছেড়ে দিছিল এই ডনের এই সমস্ত দিকে। আবার ডন একটু গ্রেডি হয়ে গেছিল, সে নিজেকে হিরো হিরো প্রকাশ করতে চাইতো। আরো অনেক কারণ আছে এখানে। সলমান শাহ আর ডন তো ছিল আসলে ও রাত দিত, তেল দিত, সঙ্গে চাইতো। এখন টাকা পয়সা যাতে ওদের লাগে বলেই সেই ভিলেন বানাই দিছিল আমার ছেলে উদার। আমার মধ্যে এখন আমি বকা খাইছি আমার ছেলের কাছে, যে বলতেছে তুমি উদার উদার বলেই তোমার সঙ্গে সবাই কথা বলতে পারে, তুমি কথা বলিও না সবার সাথে, তো তোমার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করো। তো আসলে এটা আমরা মা বেটা দুজনই একরকম ছিলাম। আমার ছোট ছেলে বলে যে আমার ভাই আর তুমি একদম কার্বন কপি, আম্মা তোমরা এত ভালো যে তোমাদেরকে মানুষ যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। ডন, মুস্তাক, ওই যে খালেকের সাথে সম্পর্ক, এগুলো খালি দেখতাম এমন খুব ইরিটেটেড, আমার উপরে না ইরিটেটেড, আসলে খালি কি বলতে চাই আমি বুঝাইতাম। একদিন কত বলছে এরকম যে এরকম ঘরে গেলে রাতে শুটিং থেকে গেলে বলতো, সে বলতো জান এক গ্লাস পানি খাবো, ক্রিস্টাল গ্লাস দিয়ে পানি আনতো। পানি খাওয়ার পর যখন রিটার্ন দিল হাতে টাচ করে ফেলে দিল নিচে, ভেঙে গেল। আর স্বামীরা পাও দিয়ে দিল, পা কেটে গেল। এত শুটিং করে রাতে 2টা-2:30টায় ঘরে আসতে, ওকে কোলে করে নিয়ে হয়তো নিচে গেল, যাতে সালমান শাহ প্রমাণ থাকে নিচে সালমান শাহ শুটিং থেকে এসে তারে মারছে, মানে পায়াতের ওপর। আমার ঘরে থাকাকালীন সময় 8 মাস সময় খুব ভালো। সালমান শাহ ও খাতে গেলে গিয়া ঘুমাইতো, আমার সাথে খাইতো। 5টার সময় ও ঘরে আসলে পরেই দুজনের তর্কাতর্কি গন্ডগোল লেগে যেত এইভাবে। বা শুটিং এ যাওয়ার আগে অনেক সময় দেখছে ক্যামেরাম্যানরা বলতো আল্লাহ ও শুটিং করবে কেন, ওই ছাদের উপরে গিয়ে সে পড়ে যাচ্ছে, তার ওই আগের যে ছেলে রনি ওকে নিয়ে তোদের ঝগড়া লেগে গেছে। 24 আওয়ার্স এগুলো চলতো। তো সালমান কিন্তু বলতো আম্মা ওরা ঘরে ঘুমাই থাকে, তখন তাদের একটা মানুষের কিন্তু সুন্দর মানুষ বা ভালো মানুষ, একটা মানুষের কারেক্ট কিন্তু ডাউন হইতে বাবার সময় লাগবে না। একজন মহিলা পুরুষ এখানে থাকলে যে কোনো সময়, এটা তোমরা বয়স্ক মানুষ তোমরা বুঝতে পারো, এখানে সুন্দর বা মহান ব্যক্তির অনেক ঘটনা ঘটছে, এরকম বড় বড় লোকের বউয়ের ড্রাইভারের সাথে সম্পর্ক হয়ে গেছে, হইতেই পারে। দুর্বল মুহূর্তে এটা হইলে এটা বাধ্য। এটা খালেকের সাথে যে একটা ক্যাসেট আসছে, ওই ক্যাসেটটা পাওয়ার পরেও মারা যাওয়ার পরে আমি অনেক কিছু জানলাম ওই ক্যাসেটের মাধ্যমে। আল্লাহর কসম আমি একটা মানুষ মিথ্যা হতে বলি না, আমি সত্যি বলে যদি অপরাধী হই আমি স্বীকার করি, কিন্তু আমি কিচ্ছু জানতাম না যে এরকম করে। ও বলতো, আমি একদিন বললাম যে মুস্তাকরে তুমি বলে আম্মা মুস্তাক অসহ্য হয়ে গেছে, ঘর থেকে সরেই, আমি তুমি এদের বের করে দাও না কেন, বলে না ওরা তো পেটে ভাতে চলে আসছে, ওদেরকে সম্ভব না আম্মা, আমি আর চলে আসলে ওরা আবার ঢুকে যায়, ঘরে ঢুকে যায়, খায় দেয়, ওদের 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 তখন কিছু কথা বললেই স্বামীরা। এবং নিচে তো ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের অনেকগুলো ফ্ল্যাট রাখা ছিল, অনেক মহিলারা ওখানে থাকতো, এরা সব এক হয়ে গেছিল, সামিরা, নিতা, তারপরে আমার ইয়েতে আমি নাম বলি সাবরিনা না কি একটা মহিলা, তো এরা সব একটা গ্রুপ ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের লোক, যে সালমান শাহকে এই করার জন্য সামিরাকে সহ তারা এটা ফলো করতো সব। ও খুনিরা এসে নিচেও ছিল 5 তারিখ, শুধু ডন না অনেকের সাথে তার সম্পর্ক। আমার ছেলের কাছে শুনছি এটা মারা যাওয়ার 7 দিন আগে সিঁড়িতে বসে গ্রিন রোডের বাসায় বলছে, কাঁদছে। আমি অনেকক্ষণ দরজা লাগাই চলে আসছি, দেখি টক টক শব্দ হচ্ছে, কি হচ্ছে, আবার দরজা খুলছি, বলে বললাম কি রে মা তুই যাস নাই, যাবো, এই মন খারাপ। তো আমি গিয়ে তার পাশে প্রথম সিঁড়ি নিচে গিয়ে মাঝখানে বসছি, তো ও টাওয়াল দিয়ে হাত মুখ গলা মুছতেছে, বলতেছে আম্মা আমার হাতের সাথে তার হাত লাগে, আম্মা আমার বউটা না ক্রস হয়ে গেছে, প্রস্টিটিউট হয়ে গেছে। তা আমি ছি, আমি জড়াই তুলছি ছি, বউকে এমন কথা বলে না, এরকম বয়সে ছোট বয়সে বিয়ে হয়েছে তো অনেক রকম মনে হয়, বয়স হইলে কি হয়ে যাবে। তো 3-4 মিনিট রয়েছে মুখ মুছছে, মানে চোখটা আমাকে দেখাইতে দেয়নি, কাঁদছে, মুখ মুছছে, আমিও বুঝতে দেই নাই যে আমি বুঝছি। বলতেছে তা আমি বলছি, অনেক চুপ করে থেকে এটা বলছে, বলার পরে আমি বলছি তাহলে ছেড়ে দে, বলছে না তো মানুষের তো লোক নেই, আমি ছেড়ে দিয়ে আমার ক্যারেক্টার লেস করতে পারবো না, ও তো এমনিই চলে যাবে, এমন এক স্টেজে আসছে তুমি দেখো 7-10 দিনের মধ্যে ও চলে যাবে, আর এই 7-10 দিনের মধ্যে তো খুন করেই ফেললো। আচ্ছা, একজন মা হিসেবে সালমান শাহের শেষ সময়ের স্মৃতিগুলো মনে করলে আপনি কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয় মা হিসেবে? নাড়া দেয়, আমি ওর বাপকে কেন পাঠ গাইতে দিলাম ওখানে। আমাকে একটা লোক ফোন করছিল, একজন জেনারেল, বিকাল 5টার দিকে ফোন করে আমাকে বলতেছেন, আমাকে তো তারা চিনে না, আমি সবাই ম্যাডামই বলতেন তারা, ম্যাডাম সালমান শাহ তো আপনার ছেলে, তো আমরা একটা শেখ মুজিবের কোন মার্ডারের কাছে তারা পাইছে একটা কার্ড সালমান শাহ, তো ওর সাথে একটু কথা বলতে চাই। তখন আমার একটু ভয় লাগছে, আমি বললাম ডু ইউ থিঙ্ক
মাই সান ইজ এ বঙ্গবন্ধু's killer. আমার ছেলে তো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জন্ম হয়েছে, কি বলতে চাচ্ছেন আপনারা? তো বলে না না না, নট দ্যাট। আমি বললাম, তাহলে আপনি আপনার কোনো পত্রের আরো উত্তর আমি দিব না, আমার ছেলের সঙ্গে কথা বলার দরকার নাই। ইজ এ হিরো, ইজ এ কি বলে, সে একজন সিনেমা ফিল্মের মানুষ, তার কাজ যে কোনো মানুষের কাছে যাইতে পারে। ইট ডাজন্ট মিন যে সে তার সাথে ইনভলভ অর এনিথিং, ঠিক আছে? তখন উনি বলছেন, ওকে ম্যাডাম, সরি টু বদার ইউ। আমি ওকে, ইটস নট, নো প্রবলেম, ইটস ওকে বলে রেখে দিছি। আমি রেখে ও 6টা ওকে আমি ফোন দিছি। তো ফোন দিছি, আমি বলছি, বাবা কখন আসতে পারবি আমার কাছে? তো বলতেছে, আম্মা না আসলে হয় না আম্মা, আমার শোনা আম্মা বলে ফেলো ফোনে। আমি না, ফোনে বলা যাবে না, একটা জরুরি কাজ আছে, তোমাকে সামনে বলতে হবে, ওই ম্যাটারটা বুঝাবার জন্য। তো বলছে, আচ্ছা তাহলে 7টার দিকে আমি ডাবিং শেষ করে আমি আসবো। আচ্ছা, ফোনটা আমি রাখছি, আসর নামাজ পড়ছি। ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড বলতেছেন যে উঠে, যে ওকে মনে হয় ফোন করছে সাল, যে আমি তোমার ছেলের কাছে যাচ্ছি, তুমি খানা দিবা নাকি কিছু? প্রতিদিন আমি দেই পাই, স্যান্ডউইচ, পুরি বা কিছু বানাই, সে যেটা খায় ওটা নেই। তো ওই দিনও 2টা স্যান্ডউইচ বানাই দিছি, উনি চলে গেছে। এখন আমার আক্ষেপ হয়, ওদিন যদি উনি না যেত বা শুটিং এও সবসময় ওনাকেই পাঠাইতাম, কেউ পছন্দ করতো না এফডিসি তে যাওয়া, আমিও পছন্দ করতাম না। এফডিসি তে তো কোনো ভালো মহিলা কখনোই যায় না। মাঝে মধ্যে শাবানা, তারপর আলমগীর, এরা ফোন করলে ওদের খাওয়ার সময় আর শুটিং এ, তখন আমি মাঝে মধ্যে গাড়ি পাঠাইতো, আমি যাইতাম, 1 দিন 2 দিন গেছি ওরকম। তো আমার এটাই আমার কাছে আফসোস লাগে যে ওইখানে আমার হাজবেন্ডের জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম। আর আমি যদি আগে একটু টের পেতাম তাহলে আমি ওখানে চলে যেতাম, আমি সহ হয়তো মরতাম, তো ওকে আমি মরতে দিতাম না, ওকে হয়তো বাঁচাতে পারতাম। এটা আমি আমার জীবনের আক্ষেপ। আমার সালমান যখন মারা যায় তখন হয়তো আমার বয়স 40-42 এরকম, তার বাবা মারা গেল আমার 46 বছর বয়সে। এই বয়সটা তো আমি তার করে দিয়ে দিছি। আমার ছোট ছেলে বলে, আম্মা তুমি তো আমাদের ভুলে গেছো, তুমি তোমার ইমনকে নিয়ে আসো, তোমার টাকা পয়সা, তোমার আনন্দ সব ইমনকে দিয়ে দিছো। আমরা বুঝতে পারছি আসলে মা হিসেবে আপনার আবেগের জায়গাটা এবং সন্তানের জন্য আপনার যে ভালোবাসাটা। আবেগের না, এটা অনেক কষ্টের, আমার গর্বের একটা কষ্টের। আমি আর বার্মিংহামে আছি, বার্মিংহাম থেকে আমি অনেক দূর যাচ্ছি। আমি পুরাটা রাস্তায় যখন আমি হাঁটতেছি, এখানে আমাকে বিভিন্ন লোকালিটির মানুষ আমাকে ঘিরে ধরতেছে, রেকর্ডিং করছে, এরা সব সামরাসার মানুষ। আমি একটা সেকেন্ড একটু বসে থাকতেছি না। আমি এই জন্যই সামিরা আমার উপর বিরক্ত, ডন আমার উপর বিরক্ত, কারণ আমি তদন্তে আছি, আমি সালমান শাহ হত্যার তদন্তে আছি, আমি এটা বের করেই ছাড়বো, এদের আমি শাস্তি দিয়েই ছাড়বো। এত বছর পরে মামলাটা যেহেতু আবার পুনরায় চালু করা হয়েছে, আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাই যে এই মামলার আবার যেহেতু প্রকাশ্যে এসেছে এবং ডনকেও গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আসলে আপনি ঠিক বিচারের ব্যাপারে কতটা আশাবাদী এবং যারা এর সাথে জড়িত, আপনি যাদের নামগুলো ইতিমধ্যে বলেছেন, আপনি তাদের কেমন শাস্তি বা বিচার প্রত্যাশা করেন? আরে একটা মার্ডারে যে যেমন শাস্তি পায় তেমনই দেবে, এটা তো আদালতের ব্যাপার, আমার মুখের কথা কিছু না। তবে হ্যাঁ, মামলা আরম্ভ হয়েছে, চলবে মামলা, এটা শেষ হবে, এটা নিষ্পত্তি হবে, এটা বিচার হবে, আমার আল্লাহ বলছে, আমার মন বলছে, এবং হবে। আমি আগেও বলছি, ডন সামিরা এরা পাগল হয়ে সব বলতে থাকবে, বলে যাচ্ছে কিন্তু তারা সব বলে। আমার আরেকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে, আপনি মোস্তাক বিয়ে করলো সামিরাকে, কারণ এরা দুজনই খুনের মধ্যে জড়িত, একজন আরেকজনকে প্রোটেক্ট করছে, করার জন্য, মুখ বন্ধ করার জন্য বিয়ে করলো। 3 বছর পরে যখন সামিরা মোস্তাককে ছেড়ে দিল, মোস্তাক কিন্তু অনেকে বলে যে তার স্বামী বদনাম করে নেই, বদনাম করার তো স্কোপ নাই, তারও তো দুর্বলতা সামিরার কাছে আছে। আই এম ভেরি মাচ ক্লিয়ার টু টেল ইউ তোমাদের। এখন আমার প্রশ্ন হলো, সামির মোস্তাক বিয়ে করলো বুঝলেন একটা কারণে, ইশতিয়াক এই খুনি মহিলাকে, তোমরা তো একটা বেটা ছেলে না, আমি আমার ছেলের জন্য কিন্তু একটা মার্ডারের বিয়ে আনবো না, একটা আনম্যারিড মেয়ে ওইরকম না দেখলে, ভালো চরিত্র না হলে আনবো না, একটা বিধবা মেয়েকে আনবো না। আমার মাই কোয়েশ্চন ইজ দেয়ার যে ইশতিয়াক সাহেব কেন এই তার বাবার বয়সী লোকটা সামিরাকে বিয়ে করলো, তার বাবার মতে সে বিয়ে করছে, বাবার সঙ্গে সম্পর্ক দূর হয়ে গেল, ওয়াই, কোথায় তার কানেকশন? তাকে কি সামিরাকে প্রোটেকশন দিয়ে রাখার জন্য, মামলাটা নষ্ট করার জন্য পাঠানো হয়েছে? এটা চেক করা হোক, ওনার সম্পত্তির আয়ের উৎসটা
আছে। জি জি। এবং আমরা দেখেছি যেটা, যে আপনি সম্প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই মুহূর্তে আসলে আপনার বার্তাটা কি বা তার কাছে চাওয়াটা কি, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। প্রধানমন্ত্রীদের তারেক জিয়া আমার বড় ছেলের সমান সমবয়সী। তারেক জিয়াও তার ভাইকে হারাইছে, এই সরকারেই ইয়ে করছে। এভাবে দুষ্কৃতিকারীর মাধ্যমে তার ছেলে ভাই মারা গেছে, অনেক কষ্ট পাইছে, আর তারেক নিজেও কষ্ট পাইছে। কি জানে হোয়াট ইজ দ্যাট, আবার সব কষ্ট বুঝবে। আমি তারেক জিয়াকে বলছি না তো, আমার দেশের প্রধানমন্ত্রীকে বলছি। আইন শাসন এবং দেশের রাষ্ট্র শাসনের দায়িত্ব যার উপরে আছে। আমি ব্যক্তিগতভাবে আমি তারেক জিয়াকে কোনো সময় বলিনি, কাউকে আমি বলতে ফেলতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার তাহাজ্জুদে আমার আল্লাহর সঙ্গে কথা বলি, আমার নামাজে আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহর সাহায্য আমি চাই। এবং প্রধানমন্ত্রীকে বলছি, তার প্রশাসনিক দুর্বলতা না ধরে তার দেশের এই বদনাম সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করে রাখছে। বিশ্বের বাঙালি না, ইংলিশ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই কিন্তু সালমান শাহকে চেনে। সালমান শাহ বিচার চায়। সেই হিসাবে আমি প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আর তোমাদের মাধ্যমে এখনো দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই জন্য বলছি যাতে কোনো প্রলোভনের সৃষ্টি না হয়। ডন একজন হত্যা মামলার আসামি, সে কোনোভাবেই জামিন পেতে পারে না। জামিন পেলে আমার যে লাইফের উপর একটা যেই পাবে, যেই এখন বাইরে রয়েছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা উচিত। আমি বলবো ইশতিয়াক সাহেব থেকে শুরু করে সবাই সন্দেহভাজন আছেন, মুস্তাক, হীরা, লুসি, সামিরার মা বাবা, সামিরা, আমাদের কাজের লোক, এই বড় বড় 4-5 জনকে ধরলে ক্লিয়ার পানির মতন সব বেরোয় আসবে। এদের রিমান্ডে নেওয়া হোক। জি। আমার ছেলেকে ডন অ্যারেস্ট হওয়ার পরে ওই ভক্ত লাইভে গিয়েছিল, এটা আমি পাঠাইছি আমার ভাইকে, সে জিডি করছে কালকে। ভক্তরা আমাকে পাঠাইছে একটা স্ক্রিনশট, আমাকে হুমকি দেওয়া হয়েছে আমার ছেলেকে মেরে দিবে আমি যদি ব্লাড বন্ধ না করি। আমার জীবনে আগে তারা আমার কাছে 10 লাখ টাকা চাইছে, আমাকে মেরে ফেলবে বলছে। ইন্ডিয়ান পাবলিক দিয়ে যেভাবে ইন্ডিয়ান খুলে দিয়ে আমার ছেলেকে মারা হচ্ছে, আমাকেও মেরে ফেলবে। আমি বললাম, ইন্ডিয়ান তুমি আমাকে জানাচ্ছ কেন, তোমার কি স্বার্থ? বলে আমি মানবতার ইয়েতেই জানাচ্ছি, আপনি যদি এই কথাটা সার্কুলেট করেন তাহলে আমার জীবন নাশ হবে। তো আমি বললাম, তাহলে তুমি টাকা চাচ্ছ কেন আমার কাছে? বলে আমার তো টাকা খরচ করতে হবে ওদের কাছ থেকে বাঁচতে হইলে, সেই জন্য আপনি আমাকে টাকা দিবেন। আমি 10 লাখ টাকা কত টাকায় হয় আমি কিছু জানি না, আমি এখনো দেখিনি কোনোদিন। আমি পারবো না। আমি সিলেট যাচ্ছিলাম, সিলেট রাস্তায় আজকে যেভাবে তোমার সাথে কথা বলছি ঠিক সেইভাবেই কথা বলে গিয়ে আমি সিলেট গিয়ে জিডি করছি। এখন আমার ছেলেকে মেরে ফেলবে ডন অ্যারেস্ট হওয়ার পরে, কারা হুমকি দিল? আমি ওটা পিপির কাছে আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করেন এবং আপনারা ফেসবুকে আপনারা সার্চ করেন এবং সাইবারে আপনারা ইয়ে করেন, এটার জন্য কেস করেন। আমার জিডি করা হয়েছে রমনা থানায় সম্ভবত। এদেরকে জামিন দেওয়া যাবেই না, এদেরকে ধরতে হবে। এরা হত্যা মামলার আসামি মুক্ত হয়ে যে যারা বাদী যারা তাদের ক্ষতি করে ফেলে, আর এটা তো হওয়ার কথা না, তার শাস্তি হওয়ার কথা, তাকে জিজ্ঞাসাবাদ করার কথা। তাকে জামিন দিয়ে মুক্ত বাতাসে বাতাস খেতে দেওয়া হবে নাকি? এতদিন তো সে মুক্ত বাতাসে খালি বেটাগেটি করছে আর বলছে আমি তো মুক্ত আছি, আমি তো বাইরে আছি। তো তাকে তখন ধরা হলো না কেন? এয়ারপোর্টে গেল, জানাইলো, তারপর কেন ধরা হলো? এরকম তো এখন তো সামিরারা উল্টো গুপ্ত পথে কোনো দিকে চলে যাবে। সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি আইন প্রশাসনকে আরো শক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য জানাচ্ছি। এটা একটা ইন্টারন্যাশনাল মামলা, এটা শুধু সামিরা আর সালমান শাহ আর মামলা না, আর এটা নীলা চৌধুরীর মামলা না। আমিও এখন 18 কোটি 20 কোটি মানুষের একজন প্রতিনিধিত্ব করতেছি, তাদের যারা সালমান শাহ হত্যার মামলার বিচার চায়, এবং আমি মা হিসেবে তাদেরকে সাথে আমার থাকতে হবে হচ্ছে। এখন যদি এইসবই উল্টাপাল্টা করা হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন অন্যরকম, এই ইয়াং জেনারেশন তারা বের হয়ে যাবে, এটা কন্ট্রোল করা যাবে না। তার মধ্যে আরো বিষয় আছে, অনেকে আমাকে হুমকি দিচ্ছে, মা এখন যদি উল্টাপাল্টা হয় আপনি যদি পিছিয়ে হেঁটে যান আমরা আত্মহত্যা করবো। কেউ কেউ বলছে 44 জন, আমার তো বলি নাই 46 জন মতন মারা গেছে, এটা গিনিস বুক রেকর্ডে গেছিল, ওখান থেকে আমার খুনিরা ওটা ওখানে লিস্টেড করতে দেয় নাই, কিন্তু এটা হয়েছে। আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে সব তুলে ধরা হোক, আসামিরা শাস্তি পাক, যার যতটুকু শাস্তি পাওয়ার দরকার ততটুকুই শাস্তি। এবং আমরা বিশ্বাস করি ভক্তদের ভালোবাসায় সালমান শাহ আজও বেঁচে আছেন এবং চিরকালই বেঁচে থাকবেন, এবং এই মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং সঠিক বিচারটা যেন আসলে আমরা সকলেই দেখতে পারি। এবং একই সাথে আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।